আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিছু অভিনব ঘোষণা দিয়েছিলেন দুদিন আগে। তার মধ্যে একটা ছিল উনি কোনো সরকারি গাড়ি ব্যবহার করবেন না। ওনার নিজের যে গাড়ি আছে উনি সেই গাড়িটাই ব্যবহার করবেন এবং ওই গাড়ির ড্রাইভারের বেতন এবং ওনার যে তেলের খরচ এটা উনি নিজেই বহন করবেন। এছাড়া আরও কিছু কিছু সরকারি সুযোগ সুবিধা উনি নিজে নিতে চাননি এবং উনি এগুলো না নেওয়ার মাধ্যমে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন বলে আমার ধারণা। এবং এটা আসলে একটা উদাহরণ হয়তো তৈরি হতে যাচ্ছে, কারণ আমি দেখলাম যে ওনার এই ঘোষণার ঠিক দুদিনের মাথায় আমাদের যিনি কৃষিমন্ত্রী আছেন, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্যমন্ত্রী, এই তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মিস্টার আমিনুর রশিদ ইয়াসিন, তিনিও একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি ও নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছেন, অলরেডি করছেন, এবং উনি সরকারি গাড়ি ব্যবহার করেন না এবং আগামীতেও করবেন না। এবং আরও কথা বলছেন উনি যতদিন মন্ত্রী থাকবেন ততদিন উনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না। এবং সেই সঙ্গে উনি একটা অ্যাড করেছেন, সেই অ্যাডটা হলো তাছাড়া তিনি সরকারি বেতন ভাতাও নেবেন না। এখন এই যে ঘোষণাটা মিস্টার আমিনুর রশিদ ইয়াসিনের, এটা কেন? এটা যদ্দূর আমি বুঝি সেটা হলো যে প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা একটা দিয়েছেন এবং যেহেতু ওনার নিজের সামর্থ্য আছে, এগুলো না নিলেও যেহেতু ওনার চলবে, অতএব উনিও এটা না নেওয়ার ঘোষণাটা দিয়েছেন। হয়তো প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে, অথবা প্রধানমন্ত্রী সামর্থ্যবান অন্য অন্য মন্ত্রীদেরকে যে কথাটা বলতে চেয়েছেন যে আপনারা যদি এগুলো না নেন তাহলে রাষ্ট্রের ব্যয় কিছুটা হলেও কমবে। এই যে মানসিকতাটা যে রাষ্ট্রের ব্যয় কমানো, এই যে মানসিকতাটা যে রাষ্ট্রের কাছ থেকে বাড়তি কিছু না নেওয়া, এটাকে হয়তো মিস্টার আমিনুর রশিদ অনুসরণ করতে চেয়েছেন। এবং ওনার এই মানসিকতা, এই যে ঘোষণা, এটাকে আমার মনে হয় আমার মতো আরও অনেকেই প্রশংসা করবেন। এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য মন্ত্রীরাও কি এই পদাঙ্ক অনুসরণ করবেন? করতে পারা উচিত আমি মনে করি। দেখুন, আমাদের এবারে যে ইলেকশনটা হয়েছে এবং সেখানে বিএনপির যারা আছেন তাদের মধ্যে একটা জিনিস হিসেব করে দেখা গেছে যে প্রায় 80% হলো কোটিপতি। যারা নির্বাচিত হয়েছেন বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে, তার মধ্যে 80%ই কোটিপতি, এমপি। তার যার কোটি টাকা মালিক, যিনি অস্থাবর সম্পত্তি বলেন, যার এত টাকা আছে, তিনি কিন্তু একটা গাড়ি নিজের তার আছে, নিজে একটা গাড়ি চালাতেন উনি। এবং উনি যখন ব্যবসা করতেন অথবা চাকরি করতেন অথবা অন্য যা কিছুই করতেন, উনি তো নিজের গাড়ি দিয়েই চলতেন। তো মন্ত্রী হওয়ার পর তার একটা দামি গাড়ি দরকার হবে কেন? উনি তো আগের মানুষটাই রয়ে গেছেন, তাই না? উনি সরকারি গাড়ির পরিবর্তে নিজের গাড়িটি চালাতে পারেন, এতে তো কোনো সমস্যা নাই। উনি যদি নিজের গাড়ি না চালান, সরকারি গাড়ি চালাবেন, তাহলে এই গাড়িটা কী করবেন? এই গাড়িটা ওনার ফ্যামিলির লোকজন চালাবে, তাহলে আগেও তো তারা চালাতো। যাই হোক, এগুলো মিলেমিশেই চালানো যায়। এবং আরেকটা জিনিস দেখা গেছে, এই যে আপনার যারা কোটিপতি আছে, মন্ত্রী যারা আছে, এই মন্ত্রীদের মধ্যে প্রায় সবাই কিন্তু কোটিপতি। একটা হিসাবে দেখা গেছে, আমি আপনাদেরকে বেশ কয়েকজন কোটিপতি আপনার মন্ত্রীর নাম বলি। যে মন্ত্রীদের মধ্যে যিনি সবচেয়ে ধনী, তিনি হচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মিস্টার জাকারিয়া তাহের। ওনার সম্পত্তির পরিমাণ হলো 181,72,00,000 টাকা। এবং তার চেয়ে একটু কম ধন যার আছে, 116,91,00,000 টাকা আছে মিস্টার আব্দুল আউল মিন্টু, যিনি নাকি পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী। খলিলুর রহমান যিনি আছেন পররাষ্ট্রমন্ত্রী, তার সম্পদের পরিমাণ 56,76,00,000 টাকা। আর এই যে আমিনুর রশিদ, যিনি নাকি অলরেডি ঘোষণা দিয়েছেন যে উনি গাড়ি চালাবেন না, সরকারি গাড়ি, তার সম্পদের পরিমাণ হলো 29,24,00,000 টাকা। তো এরকম আরও অনেকে আছেন, কি বলবো আপনাকে, কোটিপতি মন্ত্রীর সংখ্যাই বেশি। তো এরা যে কেউ কিন্তু সরকারি গাড়ি না চালালেও পারেন, নিজেদের গাড়ি নিজেরা তেল খরচটা নিজেরা দিতে পারেন, এগুলো দিতে পারেন। আর আমিনুর রশিদ সাহেব যে ঘোষণা দিয়েছেন যে উনি অন্যান্য সুযোগ সুবিধা, বেতন ভাতাও নেবেন না, এটাও ইন্টারেস্টিং। বেতন নেবেন না বলেছেন, ভাতা নেবেন কিনা আমি জানি না। সেটাও কিন্তু যে এটা আহামরি কোনো টাকা তা কিন্তু না।
আমরা যদি দেখি যে মন্ত্রী প্রতিমন্ত্রী আসলে কেমন বেতন পান, কেমন কি পান, আপনাদের জানা দরকার, তো বলে দিচ্ছি এই জন্য, জারি রাখার জন্য। একজন মন্ত্রীর মাসিক বেতন হচ্ছে 1,05,000 টাকা, এবং একজন প্রতিমন্ত্রীর বেতন হচ্ছে 92,000 টাকা। এটা তাদের মূল বেতন। এর বাইরে আরো কিছু তারা পান, যেমন তারা বিনা ভাড়ায় সুসজ্জিত বাসভবন পান, বিনা ভাড়ায়। এবং এই বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, এই সমস্ত আনুষঙ্গিক যে ইউটিলিটি কস্ট, এটাও তাদের দিতে হয় না, এটা সরকার দেয়। এখন যদি কোনো মন্ত্রী বলেন যে না আমি সরকারি বাসায় থাকবো না, আমার নিজের বাড়ি আছে, আমি নিজের বাসায় থাকবো, তাহলে উনি বাসা ভাড়া বা বাসা বাবদ উনি অতিরিক্ত 80,000 টাকা পাবেন। এবং একজন প্রতিমন্ত্রী উনি পাবেন 70,000 টাকা। এটা হলো গিয়া মূল খরচ। এবং তার বাইরে একজন মন্ত্রী তার বাড়িটার সাজসজ্জার জন্য প্রতি বছর 5 লাখ টাকা পান, আর প্রতিমন্ত্রী পান 4 লাখ টাকা। প্রতি বছর 5 লাখ টাকা মানে কত হলো? প্রতি বছর 5 লাখ টাকা মানে আমাদের টাকার প্রায় 41,000 টাকার মতো হয় আর কি, প্রতি মাসে যদি আমি ধরি। এছাড়া উনি সরকারি খরচে গাড়ি পান, এবং প্রতিদিন উনি 18 লিটার জ্বালানি তেলের দাম পান। তো এইভাবে যোগ করলে যদি ঢাকার বাইরে যান, তাহলে প্রতিদিন উনি 2,000 টাকা করে পান, একটা ভাতা পান। সবচেয়ে যেটা বড় সুবিধা হলো, উনি যদি অসুস্থ হয়ে পড়েন, তার রাষ্ট্রীয় খরচে তার পুরো চিকিৎসার খরচটা রাষ্ট্রীয় খরচ রাষ্ট্র বহন করে। আর যদি তার যখন অতিথি আসে, সে অতিথিদের আপ্যায়ন করার জন্য উনি প্রতি মাসে 10,000 টাকা পান একজন মন্ত্রী। আর ওটা যদি প্রতিমন্ত্রী হয়, তিনি পান 7,500 টাকা। যাক, এরকম অনেক কিছু পান। আমি হিসেব করে দেখেছি এতে যে একজন মন্ত্রী প্রতি মাসে এই বেতন, ভাতা এবং এরকম আপ্যায়ন খরচ সব মিলিয়ে ধরলে পরে উনি প্রতি মাসে মূলত 3 লাখ টাকার মতো সুযোগ সুবিধা পান। 3 লাখ টাকা। তো যার ধরেন 15 কোটি 20 কোটি টাকা আছে, যার 100-150 কোটি টাকা আছে, তার জন্য প্রতি মাসে এই 3 লাখ টাকা খুব বেশি? খুব বেশি না। উনি চাইলেই এই টাকাটা সরকারের কাছ থেকে নাও নিতে পারেন। এবং এই টাকাটা ওনাদের কাছে আমার মনে হয় না, যদি উনি দুর্নীতিপরায়ণ হন, তাহলে তো 3 লাখ টাকা প্রতিদিনই ওনার কয়েক লাখ টাকা ইনকাম হয়ে যায়। যাক, সেটা আমি ধরছি এরা কেউ দুর্নীতিবান হচ্ছেন না, এরা সবাই খুব সৎ লোক। তো তারপরেও কিন্তু এদের যে প্রপার্টি আছে, ওনারা এই 3 লাখ টাকা প্রতি মাসে না নিলেও পারেন সরকারের কাছ থেকে। আবার যাদের দরকার তারা নেবেন, এটা নিয়ে কোনো আপত্তি নাই। যাদের দরকার নাই তারাও যদি নেন, তাও আপনি কোনো আপত্তি করতে পারবো না। কিন্তু ওনাদের সদিচ্ছাটা আমরা বোঝার চেষ্টা করছি। যদি প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যদি সরকারি গাড়ি চলাচল করতেন, উনি যদি সরকারি তেল খরচ নিতেন, উনি যদি সরকারের কাছ থেকে তেল নিতেই পারতেন, আমরা তো না করতাম না। কারণ আগের কোনো প্রধানমন্ত্রী তো এই ধরনের উদাহরণ তৈরি করে নাই। আগে যত প্রধানমন্ত্রী ছিল সবাই যে সরকারের টাকাই চলতো। এখন এই প্রধানমন্ত্রী বলছে আমি নেব না। উনি যখন একটা উদাহরণ তৈরি করেছেন, তখন ওনার ক্যাবিনেটের কাছ থেকে আমি ধরে একটা উদাহরণ পেলে আমার কাছে মনে হতো না, তাহলে ওনার ক্যাবিনেট ওনার মতো করেই চলছে, ওনাকে ফলো করার চেষ্টা করছে। সবাই হয়তো পারবেন না, কিন্তু যারা পারবেন তারা কিন্তু ইচ্ছা করলে এই কাজটা শুরু করে দিতে পারেন। এই মন্ত্রিসভা গঠন হওয়ার আগেই যখন নাকি ওনারা শপথ নিলেন প্রথম দিন এমপি হিসাবে, সেই দিনে কিন্তু ওনাদের এমপিরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনারা কেউ শুল্কমুক্ত গাড়িও নেবেন না, কোনো প্লটও নেবেন না। এবং এটাও আমার কাছে খুব ভালো একটা ডিসিশন মনে হয়েছে। এই ডিসিশনটা অবশ্য জামাতে ইসলাম আরও আগিয়ে দিয়েছিল, যে তারা যদি নির্বাচিত হন তাহলে তারা কোনো শুল্কমুক্ত গাড়ি অথবা প্লট নেবেন না। এবং এটা খুবই একটা ভালো আমি মনে করি সিদ্ধান্ত। এখন আমার এখানে একটা কথা আছে। আমার কথাটা হলো, এই যে শুল্কমুক্ত গাড়ি অথবা প্লট পাওয়ার এটা কিন্তু একটা নিয়ম আছে, একটা প্রথা আছে, আইনও সংসদে পাস করে নিয়েছে তারা, যে জাতীয় সংসদে যারা সদস্য হবেন তাদের গাড়ির জন্য কোনো রকম শুল্ক দিতে হবে না। মানে যে কোনো জিপ গাড়ি আমাদের এখানে যেটা আছে এখন, যদি একটা জিপ গাড়ির দাম 40 লাখ টাকা হয়, সেটা যখন আপনি যদি কিনতে যান তাহলে দাম পড়বে তার 1,60,00,000 টাকা। মানে এরকম প্রায় 3 গুণ 4 গুণ বেড়ে যায়। তো যদি আপনি এমপি হন তাহলে আপনি 40 লাখ টাকা দিয়ে কিনতে পারবেন। এই যে সুবিধাটা, মানে শুল্ক যদি তারা না দেয় তাহলে ক্ষতি হয় কার? দেশের ক্ষতি হয়। তো এই জায়গাটা কিন্তু তারা আইন করে নিয়েছিলেন, তারা এটা নিবেন। এখন ইনারা সিদ্ধান্ত নিয়েছেন এরা নেবেন না। এখন কেউ যখন নেবেন না, জনগণকে এতটুকু দয়া দেখানো দরকারটা কি? আমি আশা করব ওনারা সংসদে যাওয়ার পর প্রথমেই এই আইনটা বাতিল করে দিবেন। যে আইনটা আগে ছিল, যে শুল্কমুক্ত গাড়ি এবং প্লট পাওয়ার সুবিধা, এই সুবিধাগুলো যদি ওরা বাতিল করে দেন তাহলে কিন্তু নতুন করে কিছু বলার দরকার পড়ে না। তো এগুলো করলে যে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না।
কিন্তু যে জিনিসটা হবে সেটা হলো এই মন্ত্রী এমপিদের যে সুবিধা নেওয়ার যে একটা মানসিকতা, এটা দূর হবে অথবা এটা বাতিল হবে এবং তারা প্রমাণ করতে পারবেন আমরা সুযোগ পেলেই সুবিধা নিচ্ছি না, সুযোগ পাওয়া সত্ত্বেও সুবিধা নিচ্ছি না। কারণ আমরা এখানে দায়িত্বটা এসেছি, আমাদের মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, এটা জনগণের সেবার জন্য হয়েছি, জনগণের অর্থকে নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করার জন্য হয়নি। আগেও কিন্তু অনেক এরকম ছিলেন, আগেও কিন্তু অনেক কোটিপতি, হাজার কোটিপতি মন্ত্রী এমপি ছিলেন, তারা সব টাকা দেখাতেন না। এখানেও যে হিসাবটা আমরা পাচ্ছি এটাই যে অ্যাকুরেট হিসাব তা আমি মনে করি না, বাট ওনারা হলফনামায় এবং সরকারি হিসাবে ওনারা এরকম একটা ফিগার দেখিয়েছেন। আগেও কিন্তু এরকম ছিল, কিন্তু আগে হাজার হাজার কোটি টাকা মালিক যারা ছিল তারাও কিন্তু একটা প্লট পাওয়ার জন্য এবং একটা গাড়ির তেল, এই 18 লিটার তেল ব্যবহার করার জন্য, তেল মানে ব্যবহার না হলেও ব্যবহার দেখানোর জন্য তাদের মধ্যে কিন্তু একটা ব্যতিব্যস্ত ছিল। মানে তারা আসলে ধনী হলেও মনোজগতে তারা সব দরিদ্র ছিলেন এবং ওই 1 লিটার তেলের দামও তাদের নেওয়ার জন্য মন আকুপাকু করতো। আমি জানি না এবার কি হবে, তারপরে আমি মনে করবো যে এখন পর্যন্ত কিন্তু আমরা কিছু ভালো নমুনাই দেখতে পাচ্ছি। এই নমুনাগুলো অব্যাহত থাকুক নানা ক্ষেত্রে, তাহলে আমি মনে করি এই মন্ত্রী, এই এমপিদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাটা একটু হলো বাড়বে। অন্য সময় তো আগে তো আমরা ঘৃণা দেখেছি। জনপ্রতিনিধি আপনি কেন ঘৃণা গ্রহণ করবেন? আপনি যদি ভালোবাসা পান তাহলে এই একটু সামান্য অর্থ বিনিময়, সামান্য একটু বিসর্জন করার কারণে তাহলে কেন গ্রহণ করবেন না? প্রিয় দর্শক, আমরা চাইব যে নতুন কিছু হোক, এই ক্যাবিনেট, এই সংসদ আমাদের নতুন কিছু দৃশ্য, নতুন কিছু মন মানসিকতার পরিচয় ওনারা আমাদের দেখান। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।